সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো, ঘরে আছো, সুস্থ আছো। উচ্চ মাধ্যমিক রসায়ন প্রথম পত্র দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়নের কোয়ান্টাম নাম্বার নিয়ে কথা হচ্ছিল। সেই লেকচারের ধারাবাহিকতায় আমি ডক্টর ব্রজেন্দ্রনাথ সরকার, সহকারী অধ্যাপক, রসায়ন বিভাগ, রাজশাহী কলেজ, তোমাদের সাথে কোয়ান্টাম নাম্বার এবং এর যে সিগনিফিকেন্স বা তাৎপর্য এইটা নিয়ে আজকে কিছু কথা বলবো এবং আশা করি তোমরা আমার সাথে লাইভে থাকবে এবং তোমাদের কোনো কিছু জানার যদি আগ্রহ থাকে, জানার প্রয়োজন হয়, তোমরা কমেন্টে সেটা তোমরা জানাবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো আমি কথা না বাড়িয়ে আমি মূল আলোচনায় চলে যাব। আজকের আমার মূল আলোচনা কোয়ান্টাম সংখ্যা ও এর তাৎপর্য। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমরা কোয়ান্টাম সংখ্যার যে প্রাথমিক যে বিষয় সেটা নিয়ে কথা হয়েছে। আমরা আজকে আলোচনা করব কোয়ান্টাম সংখ্যা এবং বিভিন্ন উপস্তরে এদের ইলেকট্রন ধারণ ক্ষমতা এবং এদের আসলে তাৎপর্যটা কি সেটা নিয়ে আমরা কথা বলবো। আমরা এগুলো কি কি করতে পারবো সেগুলো এখানে আমরা কোয়ান্টাম সংখ্যা যখন শিখে যাব তখন অরবিটাল সম্পর্কে পরিষ্কার ধারণা পাবো। উপস্তর বা অরবিটালে ইলেকট্রন কিভাবে বন্টিত থাকে, কিভাবে সেটা বিন্যস্ত থাকে সেটা আমি বুঝতে পারবো এবং কোয়ান্টাম উপস্তরের শক্তিক্রম এবং আকৃতি, যে উপস্তরগুলো আছে, অরবিটালগুলো আছে, তাদের আকার আকৃতি এগুলো সম্পর্কে পরিষ্কার ধারণা লাভ করতে পারবো। ওকে, তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কোয়ান্টাম সংখ্যা কি এটা আলোচনা হয়েছে। তারপরও আমি একটু বলি যে আসলে পরমাণুতে যে ইলেকট্রনটা রয়েছে সেই ইলেকট্রনগুলো কোথায় আছে, কিভাবে আছে, কোথায় আবর্তন করছে, এই সার্বিক বিষয়টা জানার জন্য যে সংখ্যার অবতারণা করা হয়েছে সেটাই হচ্ছে আসলে কোয়ান্টাম সংখ্যা। আমি একটা উদাহরণ বলতে পারি। ধরো আমি একজনকে খুঁজতে চাচ্ছি, তাহলে তার আমার কি দরকার? তার নাম দরকার, তার বাবার নাম দরকার, তার মাতার নাম দরকার, তার গ্রামের নাম দরকার, তার ডাকঘর দরকার, তার উপজেলা দরকার, তার জেলা দরকার। তাহলে আমি একটা দেশের মধ্যে, আমার দেশের মধ্যে কোনো একটা ব্যক্তিকে যদি সঠিকভাবে খুঁজে পেতে চাই তখন কিন্তু আমার এতগুলো কি লাগছে, এতগুলো ফাংশনের প্রয়োজন হচ্ছে, ডেরিভেটিভের প্রয়োজন হচ্ছে। তাহলে আমি ওই ছেলের বাড়ি খুঁজে পেলেও আমি ও কোন ঘরে, আবার ধরো 5টা ঘর আছে তাদের বাড়িতে, তাহলে 5টা ঘরের মধ্যে কোন ঘরে সে অবস্থান করে সেটা যদি আমি আইডেন্টিফাই করতে পারি তাহলে সেখানে তাকে পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তাহলে পরমাণুতে ইলেকট্রন গুলো কোন শক্তি স্তরে অবস্থান করছে, সেই শক্তি স্তরের আকার, উপশক্তি স্তরের আকৃতি, তারপর এই উপশক্তি স্তরে ত্রিমাত্রিক দিক বিন্যাস, সেটা ত্রিমাত্রিক বিষয়টা এবং তাদের ঘূর্ণনের দিক, এই বিষয়গুলো যে সংখ্যার সাহায্যে উপস্থাপন করা হয় তাদেরকেই বলছি আমরা কি কোয়ান্টাম সংখ্যা। এই কোয়ান্টাম সংখ্যা 4 প্রকার। কোয়ান্টাম সংখ্যার সাহায্যে আমরা এই পরমাণুতে ইলেকট্রনের অবস্থান বা বিন্যাস সুস্পষ্টভাবে ব্যাখ্যা করতে পারি। তোমরা এটা মনে রাখবে যে শুধু 4 প্রকারের কোয়ান্টাম সংখ্যা আছে তা কিন্তু নয়, আরো কোয়ান্টাম সংখ্যা রয়েছে, কিন্তু আমাদের এখন এই 4 প্রকার দিয়ে আমরা এই ইলেকট্রনের বিন্যাস এই লেভেলে ব্যাখ্যা করতে পারছি। প্রধান কোয়ান্টাম সংখ্যা কথা হয়েছে, আবিষ্কার করেছে কে? প্রধান কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে পরিষ্কার ধারণা দিয়েছে 1913 সালে বিজ্ঞানী নিলস বোর। ওখানে কি বলেছিলেন সেটা গতদিন আলোচনা হয়েছে। এটাকে স্মল এম দ্বারা প্রকাশ করা হচ্ছে এবং সেই প্রধান কোয়ান্টাম সংখ্যা দিয়ে কক্ষপথের আকার বোঝানো হয়, সাইজ অফ অরবিট অর শেল। সাইজ অর্থাৎ এটা ছোট না বড় এটা বোঝানোর জন্য। আকার, সাইজ এবং শেপ, আকৃতি, এই দুটার ওয়ার্ডের মধ্যে পার্থক্য আছে, ঠিক আছে? আকার হচ্ছে ছোট না বড় সেটা বোঝাতে। তাহলে এই অরবিট তো বৃত্তাকার বলা হয়েছে, গোলাকার বৃত্তাকার, সেটা ছোট, বড়, তা আরো দূরে গেলে আরো বড়, তার চেয়ে বড়, এরকম ছোট বড় অরবিট। এবং এই শক্তি স্তর বা অরবিটের আবার উপশক্তি স্তর রয়েছে। উপশক্তি স্তরের আকৃতি প্রকাশ করার জন্য যে কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করা হয়েছে তাকে বলা হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা। এই সহকারী কোয়ান্টাম সংখ্যাকে আমরা এল দ্বারা প্রকাশ করি, এটাকে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারও বলি আমরা। প্রধান কোয়ান্টাম সংখ্যা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, এটা অ্যাজিমুথাল বা সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার। এই সহকারী কোয়ান্টাম সংখ্যার মান আবার
প্রধান কোয়ান্টাম সংখ্যার মানের উপর নির্ভরশীল, এবং এই সহকারী কোয়ান্টাম সংখ্যা দ্বারা উপস্তরের আকৃতি বোঝানো হয়। খেয়াল করো, অরবিটাল না কিন্তু উপস্তর। উপস্তর মানে সাবশেল, শেলের উপস্তর সাবশেল। ওকে, যেমন তোমরা এটা কিন্তু সমারফিল্ড বলেছে, তাহলে এটা ধরো একটা, এটা ধরো 2s, ঠিক আছে, তারপরে 2p ধরো এখানে আছে, এটা হচ্ছে, তাহলে বোর হচ্ছে সমারফিল্ডের ফ্রেন্ড। বোর বলেছিলেন যে শুধুমাত্র বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রন গুলো নিজকে চতুর্দিকে পরিভ্রমণশীল, কিন্তু সমারফিল্ড বললেন যে না, শুধুমাত্র বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রন গুলো ঘোরে না, এই কক্ষপথ গুলোর উপকক্ষপথ রয়েছে বা সাবশেল রয়েছে, সেগুলো বৃত্তাকার না, উপবৃত্তাকার, অধিবৃত্তাকার, বিভিন্ন শেপের হতে পারে। সো সেটা এল দ্বারা প্রকাশ করা হয়। এল এর মান এল এর উপর নির্ভরশীল, এবং এখানে বলা হলো যে এল এর মান হবে 0 থেকে n-1 পর্যন্ত। এটা একটা সিরিজ। ওকে, আমরা আসছি তারপরে। এখন সমারফিল্ড যেটা বললেন যে উপশক্তি স্তর রয়েছে, উপশক্তি স্তরগুলো উপশক্তি স্তর রয়েছে, তাহলে এল এর মান যদি 0 হয়, ওই উপশক্তি স্তরের নাম দেওয়া হয়েছিল শার্প, তীক্ষ্ণ, শার্প এস। এল এর মান 0 হলে ওই উপশক্তি স্তরের নাম দেওয়া হয়েছিল শার্প এস। এল এর মান 1 হলে ওই উপশক্তি স্তরের নাম দেওয়া হয়েছিল প্রিন্সিপাল, পি, প্রধান। এল এর মান 2 হলে ওই উপশক্তি স্তরের নাম দেওয়া হয়েছিল ডিফিউজড বা বিন্যস্ত, ডিফিউজড। ওকে, আমার মনে হয় একটু বোর্ড দেখি, তারপরে আবার আমরা ইয়েতে আসবো, ঠিক আছে। ওকে, এখন দেখো এল এর মান 3 হলে ওটাকে আমরা বলছি এফ। এফ হচ্ছে উপস্তর, এটাকে আমরা অরবিটাল বলি মোটা দাগে। আসলে এই এস উপস্তরের একটা অরবিটাল রয়েছে, পি উপস্তরের 3টি অরবিটাল রয়েছে। অরবিটাল আমরা আজকে পড়ব চৌম্বক কোয়ান্টাম সংখ্যা দিয়ে আসলে অরবিটালকে নির্দেশ করা হয়েছে। তারপরে ডি উপস্তরে 5টা আছে, এফ উপস্তরে 7টা। তাহলে তুমি বলতে পারো স্যার এল এর মান 4 হলে কি উপস্তর নেই? আছে, এল এর মান 4 হলে সেই উপস্তরটা এফ জি। তো জি এইচ এরকম, কিন্তু ওই উপস্তর গুলোকে আমার ব্যবহার করার প্রয়োজন হচ্ছে না, কারণ আমাদের যে এই পর্যন্ত 118টা মৌল আবিষ্কৃত হয়েছে, সেই মৌলগুলোর ইলেকট্রনিক কনফিগারেশন বা ইলেকট্রন বিন্যাসকে সুবিন্যস্ত করার জন্য আমার এই 4টা অরবিটাল বা 4টা উপস্তরকে আমরা ব্যবহার করতে পারবো, এবং করলে সেটা সম্ভব। ওকে, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা যেটাতে আসবো, স্লাইডে আসি। দেখো, আমরা একটু যে স্লাইডটা যেতে চাচ্ছি কোয়ান্টাম নাম্বারের, দেখো প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার এন। এটা দেখো, তোমরা একটু খেয়াল করো, 1s 2s 3s, দেখো এটা সাইজ কি বাড়ছে না? 1s এর সাইজ ছোট, 2s এর সাইজ বড়, 3s এর সাইজ তার চেয়ে বড়। অর্থাৎ এই প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার দিয়ে আকার বোঝানো হচ্ছে। এটা বোঝানোর জন্য আমরা এটা বলেছি এনার্জি লেভেল, শক্তি স্তরকে বোঝানো হয়, এবং এন দ্বারা প্রকাশ করা হয়। এখানে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2n² এর সমান, এবং এন এর মান 1 2 3 ইত্যাদি। প্রথম শক্তি স্তরে শক্তি কম, যত এন এর মান বাড়বে শক্তি তত বাড়বে। এন এর মান 1 হলে সেই শক্তি স্তরকে আমরা বলি কে শেল, 2 হলে এল শেল, এম শেল, এন শেল, এরকম। n² দিয়ে বোঝানো হচ্ছে নাম্বার অফ অরবিটালস ইন দ্য এনার্জি লেভেল। অর্থাৎ একটা শক্তি স্তরে কতগুলো অরবিটাল আছে সেটা n² দ্বারা বোঝানো হয়, আর একটা শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা সেটা 2n² দিয়ে বোঝানো হয়। ওকে, এখন দেখো আমরা আসি সহকারীর কথা বললাম আকৃতি বোঝানোর জন্য। আসলে তোমার আকার হচ্ছে ছোট না বড়, সেটা সাইজ, আর শেপ হচ্ছে আকৃতি। শেপ মানে ওটা দেখতে কেমন, দেখতে কেমন, অর্থাৎ এটার কিন্তু একটা ত্রিমাত্রিক বিন্যাসের বিষয় আসছে, অর্থাৎ এটার কিন্তু একটা শেপ, জ্যামিতিক, সুনির্দিষ্ট জ্যামিতিক গঠনের ব্যাপার রয়েছে আকৃতির মধ্যে। তাহলে সহকারী কোয়ান্টাম সংখ্যা এন এর মান 1 হলে এল এর মান 0 হয়। গতদিন এটা আলোচনা করেছে স্যার। প্রথম শক্তি স্তরে তাহলে একটা উপশক্তি স্তর থাকে, সেটা 1s। এন এর মান 2 হলে এল এর মান 0 এবং 1। সেখানে দ্বিতীয় শক্তি স্তরে 2টি উপশক্তি স্তর রয়েছে, এবং সেটা 2s এবং 2p, কারণ s 0 হলে s আর 1 হলে p, আর 2টা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। ওকে,
একটু স্লাইডে খেয়াল করতে হবে। n এর মান 3 হলে l এর মান তিনটা 0 1 2 এবং সেখানে তৃতীয় উপশক্তি স্তরে তিনটি উপশক্তি স্তর রয়েছে তৃতীয় শক্তি স্তরে, সেটা 3s 3p এবং 3d, এবং n এর মান 4 হলে l এর মান চারটা 0 1 2 3, মানে n-1 পর্যন্ত সর্বোচ্চ মান, এজন্য 3 পর্যন্ত হবে। এবং সেই ক্ষেত্রে দেখো উপশক্তি স্তর 4টি 4s 4p 4d এবং 4f, এবং 5 হলো 4টি উপশক্তি স্তরকে আমরা লিখবো, 6 হলো 4টি উপশক্তি স্তরকে লিখবো, তখন 7 আর 8s পর্যন্ত আমাদের যেতে হয়, আর ওগুলোর প্রয়োজন এখন পর্যন্ত হয় না। ওকে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা একটু একটা ভিডিও একটু দেখে নিতে পারি। ভিডিওটা পরে দেখি, আমি ভিডিওটা পরে দেখব, একটু পরে দেখি। হ্যাঁ, একটু পরে দেখি। আমি আগে ওই সহকারী কোয়ান্টাম সংখ্যা, চুম্বক কোয়ান্টাম সংখ্যা নিয়ে কথা বলি, তারপর অরবিটাল গুলো আসলে আমরা দেখব। চুম্বক কোয়ান্টাম সংখ্যা নিয়ে একটু কথা বলবো আমরা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চুম্বক কোয়ান্টাম সংখ্যা হচ্ছে যে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে, খেয়াল করো, যে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে শক্তি স্তরের যে উপশক্তি স্তর থাকে, উপশক্তি স্তরের আবার ইলেকট্রন গুলো সুনির্দিষ্ট ত্রিমাত্রিক কতগুলো দিকবিন্যাস লাভ করে। এই উপশক্তি স্তরের ইলেকট্রন গুলো যে সুনির্দিষ্ট কতগুলো দিকবিন্যাস লাভ করে, সেই দিকবিন্যাস প্রকাশের জন্য যে কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করা হয় তাকে আমরা চৌম্বক কোয়ান্টাম সংখ্যা বলি। দেখো, শক্তি স্তর, উপশক্তি স্তর, তারপরে উপশক্তি স্তর, তারা চৌম্বক কোয়ান্টাম সংখ্যা আবিষ্কার করেছে কিন্তু জিম্যান। কিভাবে এটা বোঝানো হলো? তোমরা নিশ্চয় জানো যে আমরা একটা পরমাণুতে কেন্দ্রে কি থাকে? নিউক্লিয়াস। নিউক্লিয়াসে ধনাত্মক চার্জবাহী প্রোটন এবং চার্জ নিরপেক্ষ নিউট্রন রয়েছে, এবং নিউক্লিয়াসের বাহিরে ঋণাত্মক চার্জবাহী ইলেকট্রন রয়েছে। এবং এই যে ধনাত্মক চার্জবাহী প্রোটন, ঋণাত্মক চার্জবাহী ঘূর্ণনরত ইলেকট্রন, এর ফলে এখানে বৈদ্যুতিক ক্ষেত্রের সৃষ্টি হয়, এবং এই বৈদ্যুতিক ক্ষেত্রের প্রভাবে এখানে কিন্তু চুম্বক ক্ষেত্রেরও সৃষ্টি হয়। তাহলে একটা পরমাণু কিন্তু নিজে একটা ক্ষুদ্র চুম্বকের ন্যায় আচরণ করে, এবং এটা যখন বাহ্যিক চুম্বক ক্ষেত্রের প্রভাব পড়ে এর উপর, তখন এই চুম্বক ক্ষেত্রের প্রভাবে ওই উপশক্তি স্তরে ওই যে এসপিডিএফ উপশক্তি স্তরে যে ইলেকট্রন গুলো রয়েছে, সেই ইলেকট্রন গুলো আবার ত্রিমাত্রিক কতগুলো দিক বিন্যাস লাভ করে। আমি আবারও বলছি যে পরমাণু একটা ক্ষুদ্র চুম্বকের ন্যায় কাজ করছে। বাহ্যিক চুম্বক শক্তির প্রভাবে যদি এই পরমাণুকে রাখা হয়, তখন উপশক্তি স্তরে ঘূর্ণনরত ইলেকট্রন গুলো কতগুলো সুনির্দিষ্ট ত্রিমাত্রিক দিক বিন্যাস লাভ করে। অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, এগুলো কিন্তু দ্বিমাত্রিক ভাবে ব্যাখ্যা করা হয়েছে, বোর এবং সমারফিল্ড। কিন্তু এই চুম্বক কোয়ান্টাম সংখ্যা যেটা তোমার জিম্যান আবিষ্কার করলেন, সেটা কিন্তু ত্রিমাত্রিক বিষয়টা প্রথমে আসলো। তাহলে ত্রিমাত্রিক কতগুলো দিকবিন্যাস লাভ করে ওই অরবিটালের ইলেকট্রন গুলো, এটাকে যে সংখ্যা দ্বারা প্রকাশ করা হচ্ছে সেটাকে বলছি আমরা চৌম্বক কোয়ান্টাম সংখ্যা বা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। তাহলে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা দ্বারা উপশক্তি স্তরকে বোঝানো হয় অথবা অরবিটালকে বোঝানো হয়। ঠিক আছে, তাহলে এই ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার কে এম দ্বারা প্রকাশ করি আমরা, এবং এম এর মান আবার এল এর মানের উপর নির্ভরশীল। এম এর মান আমরা একটু বোর্ডে যাব। আমরা একটু আগে বলছিলাম যে প্রত্যেক একে অপরের সাথে কিন্তু রিলেটেড। ওকে, তাহলে ধরো এম এর মানটা, চুম্বক কোয়ান্টাম সংখ্যা এম এর মান হচ্ছে 0 সহ প্লাস মাইনাস এল পর্যন্ত, 0 সহ প্লাস মাইনাস এল পর্যন্ত। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, খেয়াল করো যে এন এর মান যদি 1 হয়, তাহলে এল এর মান হচ্ছে 0, আর 1 - 1 মানে 0, তাহলে 0 হবে। আর এন এর মান তখন হবে 0 + 0 - 0, লেখার দরকার নেই। ঠিক আছে, আচ্ছা, এন এর মান যদি 2 হয়, এল এর মান হচ্ছে 0 এবং 1, তাহলে এম এর মান হচ্ছে 0 এর জন্য 0 আর 1 এর জন্য হচ্ছে -1 0 +1। কেউ যদি +1 0 -1 লিখে সেটাও কারেক্ট। এটা উল্টা ভাবে লিখলে বা 0 ± 1 কেউ যদি লেখে সেটাও কারেক্ট। তো এটা লিখলে কোনো ভুল নাই। আর এই
এটা -1 0 এবং +1, এটা তোমার দেখো এখানে হচ্ছে 2s আর এটা হচ্ছে 2p, খেয়াল করো, আর এটা ছিল 1s। তাহলে 1s এখানে অরবিটাল সংখ্যা এটা একটা 1, এখানে হচ্ছে 1, 1s 1, আর এখানে 3, তিনটা মান মানে 3। তাহলে এই যে 2p বলছি, তাহলে এটা s উপস্তরের তোমার উপস্তর কত? একটা, ওকে। আর p উপস্তরের উপস্তর বা অরবিটাল হচ্ছে তিনটা কি কি দেখো, px py and pz। px py pz, এখন তুমি বলতে পারো স্যার px টা হচ্ছে +1 যদি লিখি, কারেক্ট, কারণ এটা ডিজেনারেট অবস্থায় এটা রয়েছে, তিনটার শক্তি একই রকম। ডিজেনারেট মানে সমশক্তি সম্পন্ন অরবিটাল, ডিজেনারেট অরবিটাল বলি। তাহলে এটা যে কোনো মান হতে পারে, n এর যে কোনো মানটাই হচ্ছে px এর জন্য, যে কোনো মানটাই py এর জন্য, যে কোনো মানটাই pz এর জন্য। এটা আমাদের বাংলা ভাষণ বইগুলোতে এগুলো স্পেসিফিক করে দিয়েছে, তবে আমরা একটা সিকোয়েন্স ফলো করি, সেটা মাইনাস দিয়ে শুরু করি, 0 প্লাস, যেমন আমি লেখচিত্র যখন করি মাইনাস মানগুলো 0-র বাম পাশে রাখি আর প্লাস মানগুলো ডান পাশে রাখি, এটাই সিকোয়েন্সটা ফলো করা হয়। বাট ইংলিশ ভার্সন, ইংলিশ মিডিয়াম বই আমি দেখেছি যে এই মানগুলো যে কোনোটার জন্যই প্রযোজ্য, কারণ এটা সমশক্তি সম্পন্ন, ওকে, ডিজেনারেট। এখন দেখো n এর মান যখন 3 হয় তখন l এর মান 0 1 2, তাই কি না? তাহলে 0 এর জন্য 3s 3p and 3d, তাহলে 3s এর এটার জন্য 0 আর এটা হচ্ছে -1 0 +1, ওকে, আর এটা হচ্ছে -2 -1 0 +1 +2। তাহলে দেখো d যে উপস্তর সেখানে 5টি অরবিটাল রয়েছে, তাহলে এখানে আছে একটা, এখানে আছে 3টা, এখানে আছে 5টা কি দেখো, dxy dyz dzx dx² মাইনাস পড়ো অনেকে ভুল, এটা x² থেকে y², নট মাইনাস, এটা হচ্ছে dz²। তাহলে এটা যখন ডিজেনারেট থাকবে যে কোনোটা মানই এদের জন্য হতে পারবে, এই 5টা ডি অরবিটাল তৈরি হচ্ছে, ঠিক আছে। m এর মান কয়টা? 5টা, m এর মান যতটি অরবিটাল সংখ্যা ততটি, ওকে। আচ্ছা, এখন এখানে দেখো তাহলে তৃতীয় শক্তি স্তরে মোট অরবিটাল কত? এখানে 1 1 3 5, 5 3 8 আর 1 9, তৃতীয় শক্তি স্তরে 9টা অরবিটাল আছে। আর দ্বিতীয় শক্তি স্তরে 4টা অরবিটাল আছে, আর প্রথম শক্তি স্তরে 1টা অরবিটাল আছে। তাহলে প্রথম শক্তি স্তর অরবিটাল সংখ্যা 1, দ্বিতীয় শক্তি স্তর অরবিটাল সংখ্যা 4, তৃতীয় শক্তি স্তর অরবিটাল সংখ্যা 9। এইভাবে আমরা চতুর্থ পর্যন্ত করব। এই চতুর্থটা তোমরা করবা, 3 এর জন্য -3 -2 -1 এরকম করে আসবে, এবং এই চতুর্থটা তোমরা করবা এবং এটাতে f অরবিটাল আসবে, এই যে 4s 4p 4d and 4f, এই চারটা আসবে, এই চারটাকে তখন আমরা লিখব, ওকে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন চৌম্বক কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে আমরা ধারণা পেলাম যে আসলে উপশক্তি স্তরে যে ইলেকট্রন রয়েছে সেই ইলেকট্রনগুলো এই চৌম্বক ক্ষেত্রের প্রভাবে ত্রিমাত্রিক কতগুলো সুনির্দিষ্ট দিক বিন্যাস লাভ করে। এই ত্রিমাত্রিক দিক বিন্যাস লাভ করলে সেটাকে যে সংখ্যা দ্বারা প্রকাশ করা হয় তাকে বলা হয় চৌম্বক কোয়ান্টাম সংখ্যা। এটার আবিষ্কারক হচ্ছে জিম্যান। তাহলে চুম্বক ক্ষেত্রের প্রভাবে আসলে কি হচ্ছে? বর্ণালী রেখা, এখানে বর্ণালীর আসলে ওই যে বোর বলেছিল যে একটা ইলেকট্রন ট্রান্সফারের জন্য একটা বড় বর্ণালী রেখার সৃষ্টি হচ্ছে, একটা উজ্জ্বলতম বর্ণালী রেখার সৃষ্টি হচ্ছে, কিন্তু তার সাথে অতি সূক্ষ্ম কিছু বর্ণালী রেখার সৃষ্টি হচ্ছে। কিন্তু কেন সৃষ্টি হয়েছিল সেই ব্যাখ্যা কিন্তু বোর দিতে পেরেছিলেন না, এবং সেই ব্যাখ্যায় দিয়েছিলেন আসলে জিম্যান। উনি বললেন যে আসলে এখানে ওই উপশক্তি স্তরে ইলেকট্রনগুলো সুনির্দিষ্ট কতগুলো ত্রিমাত্রিক দিক বিন্যাস লাভ করে। ওই ত্রিমাত্রিক দিক বিন্যাসের কারণে তখন এখানে ওই বড় বর্ণালী রেখাটা বা উজ্জ্বলতম বর্ণালী রেখাটা সেটা সূক্ষ্মতম কতগুলো বর্ণালী রেখায় বিভক্ত হয়। তাহলে এই ম্যাগনেটিক
ইফেক্টের যে প্রভাব, এই চৌম্বক ক্ষেত্রে প্রভাবে এই ঘটনা ঘটে বলে এটাকে জিম্যান ইফেক্ট বলা হয়। আর যদি তুমি একই ঘটনা বৈদ্যুতিক ক্ষেত্রের মধ্যে রাখো, একই ঘটনা ঘটবে, বৈদ্যুতিক ক্ষেত্রে প্রভাবে যদি এই ঘটনা ঘটে তাকে বলে আমরা স্টার্ক প্রভাব। তাহলে দুইটা জিনিস আছে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটা হচ্ছে জিম্যান প্রভাব, তাহলে একটাকে বলছি আমরা জিম্যান প্রভাব ও আরেকটাকে বলছি স্টার্ক প্রভাব। জিম্যান প্রভাব হচ্ছে যে বাহ্যিক চুম্বক ক্ষেত্রে যদি কোনো পরমাণুকে রাখা হয় তখন তার প্রভাবে কি হয়, ওই সূক্ষ্মতম একটা বড় বর্ণালী রেখা বা উজ্জ্বলতম বর্ণালী রেখা সূক্ষ্মতম বর্ণালী রেখায় পরিণত হয়, এটাকে আমরা বলি হচ্ছে জিম্যান প্রভাব। আর যদি বৈদ্যুতিক ক্ষেত্রের প্রভাবে এই ঘটনাটা ঘটে তখন তাকে বলি আমরা স্টার্ক প্রভাব। খুব সিম্পল জিনিস। এখন লাস্ট আমি যে কোয়ান্টাম নাম্বারে আসছি সেটা হচ্ছে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু স্লাইডে খেয়াল করো। চুম্বক কোয়ান্টাম সংখ্যা দেখো, এই যে ত্রিমাত্রিক ভাবে বিন্যস্ত হচ্ছে ইলেকট্রন গুলো উপশক্তি স্তর থেকে চুম্বক ক্ষেত্রের প্রভাবে কতগুলো ত্রিমাত্রিক দিক বিন্যাস লাভ করছে, সেটাকে আমরা আসলে কি বলছি, চুম্বক কোয়ান্টাম সংখ্যা, যে এম এর মান -1 0 1 এইভাবে বিন্যস্ত হচ্ছে। ওকে, এটা আমি লিখেছি অলরেডি। তাহলে এস অরবিটাল, এস উপস্তরে অরবিটাল হচ্ছে একটা, পি উপস্তরে অরবিটাল হচ্ছে 3টা, ডি উপস্তরে অরবিটাল হচ্ছে 5টা এবং এফ উপস্তরে অরবিটাল হচ্ছে 7টা। ঠিক আছে, এবং প্রতিটা অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2। তাই প্রথম এস অরবিটালে 2টা ইলেকট্রন থাকতে পারে, পি অরবিটালে 3 দুগুণে 6, যেহেতু 3টা পি উপস্তরে 3টা অরবিটাল, 3 দুগুণে 6, 5টা অরবিটাল ডি উপস্তরে, তাহলে ওখানে 10টা ইলেকট্রন থাকতে পারবে। আর এস উপস্তরে সর্বোচ্চ অরবিটাল হচ্ছে 7টা, 7 দুগুণে 14টা ইলেকট্রন থাকতে পারবে, এর বেশি থাকতে পারবে না, তাহলে এর কম থাকতে পারবে। ঠিক আছে, তাহলে এসে থাকতে পারবে কত, সর্বোচ্চ 8টা, সরি এসে থাকতে পারবে সর্বোচ্চ হচ্ছে 2টা, পিতে সর্বোচ্চ হচ্ছে 6টা এবং ডিতে তোমার থাকতে পারবে সর্বোচ্চ, ডিতে থাকতে পারবে 10টা, আর এতে থাকতে পারবে সর্বোচ্চ কত, 14টা। ওকে, এখন আমরা একটু আরেকটা শক্তিতে যাই, কোয়ান্টাম সংখ্যা, সেটা হচ্ছে তোমরা খেয়াল করে দেখো এর পরে যেটা আছে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সেটা হচ্ছে এখানে আরেকটা স্লাইড তোমরা দেখতে পাচ্ছ যে এম এর মান 0, এখানে এস বলা হচ্ছে, এম এর মান -1 px 0 py pz, এরকম ডি এর জন্য দেখো এরকম এফ এর 7টা অরবিটাল এখানে লেখা হয়নি, এফটা আসলে জটিল প্রকৃতির আকৃতি, এটা এফটা তোমাদেরকে আঁকতে দিবে না, এস পি এবং ডি পর্যন্ত হয়তো আঁকতে দিতে পারে, কিভাবে আঁকবে আমরা এটা পরে বলছি। এখন আসো লাস্ট যে কোয়ান্টাম সংখ্যা, সেটা ঘূর্ণন। তাহলে প্রতিটা অরবিটালে যে 2টা ইলেকট্রন রয়েছে, তাহলে ওই 2টা ইলেকট্রন একটা অরবিটালে যখন অবস্থান করবে তারা একই দিকে যদি ঘূর্ণনরত থাকতো তাহলে সমধর্মী চার্জ বলে এটা বিকর্ষণ হয়ে ছিটকে পড়তো। কিন্তু ওই একই অরবিটালে 2টা ইলেকট্রন তাহলে কিভাবে অবস্থান করে, তাহলে এটা গবেষণা করে দেখা গেল একটা অরবিটালে 2টা ইলেকট্রন অবস্থান করার কারণ হচ্ছে যে এই দুইটা ইলেকট্রন আসলে ঘূর্ণনের দিক 2 রকম, একটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে ঘুরে, আর একটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যেটা তাহলে ঘূর্ণনের দিক প্রকাশ করার জন্য যে কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করে, তাহলে একটা অরবিটালে 2টা ইলেকট্রন রয়েছে, এই 2টা ইলেকট্রনের ঘূর্ণনের দিক ভিন্ন রকমের, এই ঘূর্ণনের দিক প্রকাশের যে সংখ্যা সেটাকে বলে আমরা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা বা স্পিন কোয়ান্টাম নাম্বার। এটাকে এস দ্বারা প্রকাশ করা হয়। এস এর মান 2টি হয়, একটা হচ্ছে প্লাস হাফ আর একটা মাইনাস হাফ। তাহলে যেটা ঘড়ির কাঁটার দিকে ঘুরে সেটা মাইনাস হাফ, আর যেটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে সেটা হচ্ছে প্লাস হাফ। তোমরা মনে রাখবা ঘড়ির কাঁটার দিকে হচ্ছে মাইনাস হাফ, ঘড়ির কাঁটার দিকে মানে এইভাবে, সেটা হচ্ছে মাইনাস হাফ দ্বারা প্রকাশ করা হয়, আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে যেটা ঘুরে সেটা হচ্ছে প্লাস হাফ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটু বোর্ডে যাই, একটু বোর্ডটা দেখো, এখানে অরবিটাল সংখ্যা কিন্তু আমরা পেলাম, একটু আগে আমরা দেখলাম এখানে অরবিটাল সংখ্যা। এখন প্রতিটা অরবিটালে 2টা করে ইলেকট্রন থাকে, তাহলে স্পিন কোয়ান্টাম নাম্বার এস, এই স্পিন কোয়ান্টাম নাম্বারটা আমরা একটু, তাহলে এই অরবিটালে কয়টা ইলেকট্রন আছে, 2টা, তাহলে 2টা ইলেকট্রন প্রকাশ করে প্লাস মাইনাস হাফ, একটা প্লাস হাফ একটা মাইনাস হাফ। ওকে, এখানে 4টা, তাহলে 4 গুণ 2
তাহলে 4 ইন্টু প্লাস মাইনাস হাফ, তাহলে 4 দুগুণে কত? তাহলে ইলেকট্রন সংখ্যা কত হলো? ইলেকট্রন সংখ্যা এখানে 2, এখানে 4 দুগুণে 8, আর এখানে 9, 9 ইন্টু 2, তাহলে এটা হচ্ছে 9 ইন্টু 2, 2 মানে হচ্ছে প্লাস মাইনাস হাফ, তাহলে 9 দুগুণে 18। তাহলে তৃতীয় শক্তি স্তরে মোট ইলেকট্রন থাকছে কতটি? 18টি। ওকে, এখন সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এখানে একটু তোমাদের কিছু বিষয় বলবো, সেটা হচ্ছে যে তোমরা একটু বোর্ডে খেয়াল করো, খুব ইম্পর্টেন্ট কিছু তথ্য আছে, সেগুলো আমাদের একটু জানানো দরকার। সেটা হচ্ছে যে তোমার এরকম এই প্রশ্নটা তোমরা লিখে রাখবা যে পরমাণুর KLM n শেলে সর্বোচ্চ n শেলে কতটি অরবিটাল ও ইলেকট্রন থাকবে তা বিভিন্ন কোয়ান্টাম সংখ্যার সাহায্যে দেখাও। এটা হচ্ছে তোমাদের প্রশ্ন, এটা তোমরা করবা, সলভ করবা। প্রশ্ন, পরমাণুর n শেলে সর্বোচ্চ কতটি অরবিটাল ও ইলেকট্রন থাকবে তা বিভিন্ন কোয়ান্টাম সাহায্যে সংখ্যার সাহায্যে দেয়। L, M, উপস্তর, এরকম লিখবা উপস্তর, তারপরে হচ্ছে M, তারপরে লিখবা অরবিটাল, তারপরে লিখবা S, তারপরে ইলেকট্রন সংখ্যা। এইভাবে করে এখানে n শেল মানে কত? KLMN, n মানে 4, 4 দিয়ে তোমরা হিসাব করবা। ওকে, এখন আমরা আসি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা যে বিষয়টা বলবো সেটা হচ্ছে 1 নাম্বার পয়েন্ট, পরমাণুর কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা সমান হচ্ছে 2n²। পরমাণুর কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2n² দিয়ে আমরা বুঝতে পারবো, হিসাব করতে পারবো। ওকে, পরমাণুর উপস্তর মানে উপকক্ষপথ, উপস্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা সমান 2 ইন্টু 2l প্লাস 1, এটা দিয়ে হিসাব করতে পারবো। ওকে, পরমাণুর উপস্তর বা অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা, এটা সব সময় হচ্ছে প্রতিটি পরমাণুর প্রতিটি, এটা হচ্ছে 2। আচ্ছা, পরমাণুর উপস্তর বা অরবিটালের সংখ্যা জানা যায় কি দ্বারা? জানা যায় m এর মান দ্বারা।
জানা যায় 1 m এর মান দ্বারা, ওকে, m এর মান দ্বারা, 2 2l প্লাস 1 দ্বারা, 3 n স্কয়ার এর মান দ্বারা। 3 ভাবে আমি অরবিটাল হিসাব করতে পারি। m এর যতটা মান থাকবে ততটা অরবিটাল, 2l প্লাস 1 এটা দিয়ে অরবিটাল সংখ্যা হিসাব করা যায়, আর একটা n স্কয়ার দ্বারা। দেখো আমি বললাম অরবিটাল সংখ্যা, ধরো আমি বললাম তৃতীয় শক্তি স্তরে অরবিটাল কতটি আছে, তাই না? অরবিটাল সংখ্যা কতটি, অরবিটাল কতটি তৃতীয় শক্তি স্তরে? তাহলে n এর মান 3, তাই না? তাহলে তোমার n এর মান 3, n দেওয়া আছে এখানে তৃতীয় শক্তি স্তরে, তাহলে আমি এটা দিয়ে হিসাব করব। তাহলে 3 স্কয়ার, তাহলে n স্কয়ার, অরবিটাল সংখ্যা হচ্ছে n স্কয়ার, n স্কয়ার মানে হচ্ছে 3 স্কয়ার সমান হচ্ছে 9, 9টি আছে তৃতীয় শক্তি স্তরে, 9টি অরবিটাল রয়েছে। আর যদি বলে যে ধরো এরকম প্রশ্ন আছে যে উপস্তর দেওয়া আছে, l এর মান দেওয়া আছে, m এর মান না দিয়ে l এর মান বলছে, l এর মান 2 হলে সেখানে অরবিটাল কতটি? অরবিটাল সমান হোয়াট? l এর মান 2, সেখানে অরবিটাল কত? তাহলে আমার অরবিটাল, এটা হচ্ছে অরবিটাল সংখ্যার হিসাব হচ্ছে 2l প্লাস 1, তাহলে 2 ইন্টু 2 যোগ 1, 2 2 4 রাখে 5। l এর মান তো মানে d উপস্তর অরবিটাল সংখ্যা 5, ওকে। তাহলে এইভাবে করে আমরা হিসাব করতে পারবো। এখন আমার প্রশ্ন হলো যে তোমাকে বলল যে f উপস্তরে সর্বোচ্চ কতটি ইলেকট্রন থাকতে পারে, এটা হচ্ছে প্রশ্ন। এফ উপস্তরে সর্বোচ্চ কতটি ইলেকট্রন থাকতে পারে? তো এফ উপস্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা, তাই না? তাহলে এফ উপস্তরে অরবিটাল কতটি সেটা হিসাব করি। তাহলে সুতরাং এফ উপস্তরে অরবিটাল সংখ্যা সমান 2l প্লাস 1, 2 ইন্টু l এর মান 3 হলে f হয়, l এর মান 3 হলে সেটাকে আমরা f উপস্তর বলি, 3 প্লাস 1, তাহলে এটা 3 6 আর 1 7, অরবিটাল আছে 7টি। তাহলে f, সুতরাং f উপস্তরে ইলেকট্রন সংখ্যা সমান 7 গুণ 2, 7, প্রতিটি অরবিটালে 2টা ইলেকট্রন থাকে, 7 দুগুণে 14। হিসাব ক্লিয়ার? এখন আমরা আসি অরবিটাল, এই সম্পর্কে একটু আমার আলোচনা আছে, আমরা একটু স্লাইডে আসি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ঘূর্ণন আমরা শেষ করেছি। sp-d-f অরবিটাল আমরা একটু খেয়াল করি তাদের শেপটা কেমন। sp d এবং f, d পর্যন্ত এখানে আছে, আমরা sp-d দেখছি। এসটা হচ্ছে বর্তুলাকার বা গোলাকার, এটা তোমার 3 দিকে 3 এর হচ্ছে সুনির্দিষ্ট দিক বিন্যাস নেই, কারণ এটা চারিদিকে সমান বিস্তৃত থাকে। তাহলে এস অরবিটালের কোনো দিক ধর্ম নেই। বাকি যে অরবিটাল আছে পি, ডি এবং এফ, এদের সুনির্দিষ্ট দিক বিন্যাস আছে এবং দিক ধর্ম রয়েছে, আর অরবিটের কোনো দিক ধর্ম নাই। ওকে, পিটা দেখো, তাহলে এস উপস্তরের আকৃতি কেমন? বর্তুলাকার, স্ফেরিক্যাল।
পি উপস্তরের যে তিনটা অরবিটাল আছে px py pz, এদের আকৃতি হচ্ছে ডাম্বেল আকৃতির, তার মানে দুই পাশে প্রশস্ত, এগুলোকে লোব বলি আমি। মাঝখান যেখানে মিলিত হয়েছে দুইটা লোব, সেটা পরমাণু নিউক্লিয়াসের মতো, এবং ওখানে তোমার কোনো ইলেকট্রন পাওয়া যায় না, ওটাকে আমরা নোড বলি। আমরা আসবো নোড এবং নোডাল প্লেন নিয়ে কথা বলবো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আর ডি অরবিটাল দেখো দুইটা করে লোব আছে, ডাবল ডাম্বেল এটাকে বলছি, আর এফটা হচ্ছে মাল্টিপল ডাম্বেল, এবং এফটা খুবই কমপ্লেক্স গঠন। এখন আমরা একটু ওই ভিডিওতে যাব, একটু ভিডিওটা দেখে এসে তারপর আমরা এই কথাগুলো আবার বলবো। একটা ভিডিও দেখবো, তোমরা একটু ভিডিওটা খেয়াল করো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আমরা একটা ভিডিও দেখি, ছোট্ট একটা ভিডিও, বেশি বড় না। Orbitals. Yes. তোমরা একটু খেয়াল করো ভিডিওটা। Orbitals. Orbitals. সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসলে ভিডিওটা আমরা এই মুহূর্তে দেখাতে পাচ্ছি না, ভিডিওটা দেখাতে পারলে ভালো হতো। ওকে, আমরা ট্রাই করব, পরবর্তীতে যদি আমার দেখানো সম্ভব হয় আমি পরে এটা দেখব। এখন তাহলে আমরা মূল আলোচনায় ফিরে আসি। অরবিটালের যে বিষয়টা আমরা বলছিলাম, দেখো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে অ্যাটমিক অরবিটাল এস অরবিটালটা দেখো, এটা চতুর্দিকে সমান বিস্তৃত থাকছে, স্ফেরিক্যাল। পিটা হচ্ছে px x অক্ষ বরাবর থাকছে, y অক্ষ বরাবর থাকছে এবং z অক্ষ বরাবর থাকছে, এবং এই 2s এবং 2p তো একসাথে থাকে। তাহলে কিভাবে থাকে দেখো, 2s টা মাঝখানে, তারপর পিটা ওর চতুর্দিকে যে x y z অক্ষ বরাবর বিন্যস্ত থাকছে। তাহলে দেখো কত কমপ্লেক্স গঠন হচ্ছে। আমরা দ্বিতীয় শক্তি স্তরে যে দুইটা উপশক্তি স্তর পেলাম 2s এবং 2p, সেটার দেখো গঠন কত জটিল হয়ে যাচ্ছে। যখন ডি এফ আসবে তখন বুঝতেই পারছো সেই গঠনগুলো আরো কত জটিল হবে, তাই না? এখানে দেখো এস পি ডি তিনটে একসাথে আছে। ধরো এস অরবিটাল, ধরো 3s 3p 3d, দেখো 3s এটা 3p, তারপর 3p হচ্ছে px py pz, এবং 3d যে ওই যে পাঁচটা রয়েছে, এটা মিলে দেখো তার আকৃতি কেমন হয়েছে, কত জটিল প্রকারে। যখন এফ আসবে তখন তার দিক বিন্যাস বা ইলেকট্রনের ঘূর্ণন কত কমপ্লেক্স সিচুয়েশনে থাকে। সুতরাং বুঝতেই পারছো যে এই বিষয়গুলো অত্যন্ত জটিল ভাবে প্রকাশ করা হয়। এফটা দেখো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এফটা একটু খেয়াল করো, এফটার লোভগুলো দেখো। এফটার লোভ হচ্ছে, ভিডিওটা মনে হয় দেখা যাচ্ছে, তোমরা একটু খেয়াল করো ভিডিওটা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটা একটু দেখো, ভিডিওটা দেখো, তারপর আমরা এফটাতে আসছি। এটা কি px py and pz। ওকে, প্রথমে আমার s গেল, তারপর px py pz, এরপর দেখো d এর x y y z z x, এইভাবে করে দেখো এই লোবগুলো দেখানো আছে। d ডাবল ডাম্বেল, মানে দুইটা করে ডাম্বেল রয়েছে একটার সাথে, এবং d এর শুধু যেটা dz স্কয়ার, সেটা শুধু z অক্ষ বরাবর এর লোবটা বিস্তৃত, দুইটা লোব একসাথে। এই যে dz স্কয়ার দেখো, মাঝখানে একটা রিং আছে, মানে এটার হচ্ছে নোটটা হচ্ছে থাকে না, কারণ এই রিং এও ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা থাকে, রিং এর মধ্যে দিয়েও ঘুরে। ওকে, আমার মনে হয় এটা রিপিটেশন, মানে সবগুলো একসাথে দেখাচ্ছে। এস পি ডি যখন একসাথে থাকে তখন সেটা কত কমপ্লেক্স থাকে দেখো অরবিটালস গুলো, সেটা এখানে দেখানো হচ্ছে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই 3 ডাইমেনশনাল যে শেপ,
সেটা দিয়ে অন্তত কিছুটা অনুমান করতে পারছো যে অরবিটের যে অরবিটাল গুলো থাকে অরবিটের মধ্যে যে উপস্তরে আবার উপস্তর সেখানে ত্রিমাত্রিক দিক বিন্যাসে অরবিটাল গুলো কিভাবে থাকে সেটা কিন্তু খুবই জটিল গঠন। এবং এপ অরবিটাল দেখো, এই এপ অরবিটালটা দেখো এখানে প্রথম তিনটাতে দেখো, প্রথম এই যে উপরেরটাতে আছে 6টা লোব, তারপরে আছে 8টা, উপরে প্রথমটাতে 6টা, তারপরে আছে 8টা, তারপরে আছে 8টা, ঠিক আছে। তারপরে আছে কয়টা তোমার 2টা, তারপরে কতটা আছে এখানে 6টা, এখানে 6টা, এখানে 4টা, 8টা, এইভাবে করে মানে মোট 42টা লোব আছে। আচ্ছা, আমরা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা একটু বোর্ডে আসব, তোমরা একটু খেয়াল করো, একটু বোর্ডে আসি। তাহলে এস উপস্তরের অরবিটাল আছে একটা এবং লোব আছে একটাই লোব, এটা চারিদিকে ঘুরছে, ওকে। আর পি উপস্তরের অরবিটাল আছে 3টা এবং লোব আছে 6টা। লোব মানে হচ্ছে আমি এই যে এইটা এগুলোকে লোব বলে, লোব LOB, লোব বলে, এটা একটা লোব, এটা একটা লোব। তাহলে পি এর 3 দুগুণে 6, আর ডি তে তোমার 5টা অরবিটাল এবং সেখানে লোব আছে 5 দুগুণে সরি এখানে আছে 18টা লোব আছে, ঠিক আছে, 18টা। আর এফ এ লিখে রাখো 60টা এবং এখানে 42টা লোব আছে, ঠিক আছে, 42টা লোব থাকে। আমরা এটা পরে একটু স্লাইডে যাই, স্লাইডটা আমরা একটু দেখবো। দেখো এই স্লাইডটা একটু খেয়াল করো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই স্লাইডটা একটু খেয়াল করো, নোড এবং নোডাল প্লেন, এই জিনিসটা একটু দেখি আমরা। যে নোডটা আমি পরে বলছি, যে নাম্বার অফ লোব অফ এস অরবিটালের লোব আছে একটা, পি অরবিটালের লোব আছে 6টা, ডি অরবিটালের লোব আছে 18টা এবং এফ অরবিটালের লোব আছে 42টা। এখন এই যে লোবগুলো 2টা লোব এসে যে বিন্দুতে মিলিত হলো, ঠিক আছে, তাহলে যেখানে এই লোবের মধ্যে এখানে তোমার ইলেকট্রন পাওয়ার এই জায়গাগুলোতে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা বেশি, এগুলোতে ইলেকট্রন ঘুরে, আর এই জায়গায় ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সবচেয়ে কম বা নেই বললে চলে। যে জায়গায় ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা নেই বা শূন্য সেটাকে আমরা বলি নোড, NOD। তাহলে যেখানে ইলেকট্রন ঘুরছে সেটাকে লোব বলি, আর যেখানে ইলেকট্রন পাওয়ার 2টা লোব এসে মিলিত হয়েছে সেখানে সম্ভাবনা শূন্য, সেটাকে আমরা নোড বলি। আর ওই নোড বরাবর যে তল, কাল্পনিক তল বিবেচনা করা হয় ওটাকে আমরা নোডাল তল বলি। এবং নোডাল তল প্রত্যেকটা উপস্তরের নোডাল তল হচ্ছে বা অরবিটালের নোডাল তল এল এর মানের উপর নির্ভরশীল, এল এর মান যতটি নোডাল তল ততটি, ঠিক আছে। দেখো এল এর মান 0 মানে এস উপস্তর, এটা হচ্ছে এস এবং তার নোডাল তল হচ্ছে একটা, এবং এস এর ক্ষেত্রে তোমার নোডাল তল একটা, হ্যাঁ নোডাল তল এস এর ক্ষেত্রে একটা, ওকে। আর এস এর ক্ষেত্রে খেয়াল করো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এস এর ক্ষেত্রে নোড আমরা হিসাব করি, তাহলে নোড কি? নোড হচ্ছে লোবগুলো যে বিন্দুতে মিলিত হয় সেখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা শূন্য থাকে, সেটাকে আমরা নোড বলি। এবং এই নোড বরাবর যে কাল্পনিক তল বিবেচনা করা হয় সেটাকে নোডাল তল বলি। আর এস যে উপস্তর বা অরবিটাল, তার নোড সংখ্যা হিসাব করা হয় হচ্ছে n-1 এটা দ্বারা। তাহলে যদি 1s হয় তাহলে তার নোড সংখ্যা হচ্ছে 1 - 1 মানে হচ্ছে 0, n এর মান 1।
তাহলে 2s এর নোড সংখ্যা হচ্ছে 2 - 1 মানে হচ্ছে 1। 3s এর নোড সংখ্যা হচ্ছে 3 - 1 মানে হচ্ছে 2। তাহলে s অরবিটালের নোড সংখ্যা আমরা হিসাব করব n - 1 এই সূত্র দিয়ে, ঠিক আছে। তাহলে 1s এর কোনো নোড নাই, 2s এর কয়টা নোড আছে, একটা নোড আছে, 3s এর দুইটা, 4s এর তিনটা আছে এরকম, ওকে। আর p অরবিটালের আর p অরবিটাল l এর মান হচ্ছে 1 হলে p এবং এর নোডাল তল কিন্তু l এর মান 1, এটা নোডাল তল হচ্ছে একটা, নোডাল তল হচ্ছে 1, বাট এর নোড হচ্ছে একটা করে, ঠিক আছে, নোড হচ্ছে একটা করে। পি দুইটা একটা বিন্দুতে মিলিত হয়েছে, আর নোডাল এই একটার জন্য এর মান 1, px এর নোডাল তল 1, py এর নোডাল তল আরেক, pz এর আরেক, মানে তিনটা হবে নোডাল তল, ওকে। আমরা একটু খেয়াল করি, তাহলে আমরা শেষ করব। এখানে দেখো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ স্লাইডে নোড এবং নোডাল তল। এখানে দেখো px, py, pz, এখানে নোড আছে প্রত্যেকের একটা করে। তাহলে p অরবিটালের নোড হচ্ছে 1, d অরবিটালের নোড 1 এবং f অরবিটালের নোড 1, মানে এগুলো চেঞ্জ না, কিন্তু s এর ক্ষেত্রে শুধু নোডের কম বেশি রয়েছে। এবার দেখো দুইটা লোড একটা বিন্দুতে মিলিত হয়েছে এবং প্রত্যেকটা নোড হচ্ছে 1 এবং px, py, pz তিনটার তল তিন রকম। তাহলে px এর একটা নোডাল তল, py এর একটা নোডাল তল, pz এর একটা, তাহলে তিনটার জন্য নোডাল তল তিনটা, প্রত্যেকের একটা করে, ওকে। আর যখন d অরবিটাল আসছে দেখো দুইটা করে নোডাল তল আছে, ডাবল ডাম্বেল যে, ওই জন্য d অরবিটালের নোডাল তল প্রতিটার জন্য নোডাল তল হচ্ছে দুইটা করে। তাহলে এখানে তোমার 5টা আছে, 5 দুগুণে 10টা হবে নোডাল তল, ঠিক আছে। আর নোড হচ্ছে প্রত্যেকটার হচ্ছে একটা করে, মানে দুইটা লোব ডাবল ডাম্বেল, মানে দুইটা ডাম্বেল গিয়ে একটা বিন্দুতে মিলিত হয়েছে, সুতরাং নোড সংখ্যা হচ্ছে 1। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আর কথা না বাড়াই, অনেকগুলো বিষয় আমরা আজকে আলোচনা করেছি। আশা করি তোমরা এই বিষয়গুলো বুঝতে পেরেছো। 4টি কোয়ান্টাম সংখ্যার তাৎপর্য কি আমি খুব সংক্ষেপে বলছি। প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা পরমাণু অবস্থিত যে অরবিট রয়েছে, শক্তিস্তর রয়েছে, তার আকার প্রকাশ করা হয়। সহকারী কোয়ান্টাম সংখ্যা দ্বারা উপশক্তিস্তর বা উপস্তরের আকৃতি বোঝানো হয়। চুম্বক কোয়ান্টাম সংখ্যা দ্বারা উপশক্তি স্তরে ত্রিমাত্রিক দিকবিন্যাস বোঝানো হয় এবং ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা বা স্পিন কোয়ান্টাম সংখ্যা দ্বারা একটা অরবিটালে যে দুইটা ইলেকট্রন রয়েছে তার ঘূর্ণনের দিক যে দুই রকম সেটা প্রকাশ করা হয়। এই 4টা লাইন লিখে দিলে তার তাৎপর্য বোঝা যাবে। ডিফারেন্স বিটুইন অরবিট এন্ড অরবিটাল তো আমাদের বইও আছে, আমি আলোচনার মধ্যে বলেছি। অরবিট হচ্ছে নিউক্লিয়াসকে কেন্দ্র করে সুনির্দিষ্ট শক্তির কতগুলো বৃত্তাকার কক্ষপথ, সেগুলোকে অরবিট বলছি। এবং অরবিটাল হচ্ছে যে ত্রিমাত্রিক অঞ্চল আছে নিউক্লিয়াসের বাইরে যেখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, সেটাকে অরবিটাল বলি। অরবিটকে এন দ্বারা প্রকাশ করা হয়, এনএম 1 2 3 4 কে এল এম এন, আর অরবিটালকে এসপি ডিএফ দ্বারা প্রকাশ করা হয়। তারপরে অরবিটে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2n²। প্রতিটি অরবিটালের দুইটি করে ইলেকট্রন থাকতে পারে। অরবিটের কোনো সুনির্দিষ্ট দিক ধর্ম নেই। এস অরবিটাল বাদে বাকি অরবিটাল গুলোর দিক ধর্ম রয়েছে। এরকম করে আমরা পার্থক্য বলতে পারি কোন অরবিটালটি সম্ভব বা কোনটি অসম্ভব, এটা 2s সম্ভব না অসম্ভব। আমি একটা উদাহরণ বোর্ডে একটু দিব, একটু দেখো যে সম্ভব নাকি অসম্ভব তোমাকে জিজ্ঞেস করতে পারে, এটা বলে। আর তোমার ওই প্রশ্নগুলো যেটা দিয়েছি এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, তোমরা ওই প্রশ্নগুলোর অ্যান্সার লিখে ফেলবে, তাহলে তোমাদের এখান থেকে সব ধরনের প্রশ্নের অ্যান্সার। 2s এটা সম্ভব নাকি অসম্ভব, এটা কিভাবে বুঝবো? এখানে n এর মান 2, এখানে n = 2, তাহলে l এর মান হচ্ছে 0 আর 1, 0 হলে s হয়, তাহলে 2s, আর এটা হচ্ছে 2p। তাহলে n এর মান 2 বলে l এর মান 0 সম্ভব, তাই এটা সম্ভব, পসিবল, সম্ভব। তারপর লিখলাম আমরা 2d, তাহলে n এর মান 2, l এর মান হচ্ছে 0 আর 1, 0 এর জন্য হচ্ছে 2s, 1 এর জন্য 2p। তাহলে d হতে গেলে l এর মান 2 হতে হয়, কিন্তু এখানে n এর মান 2 হলে কখনো l এর মান 2 হয় না, সুতরাং 2d অসম্ভব। তাহলে কোনটা সম্ভব এবং কোনটা অসম্ভব সেটা তুমি দেখলেই বুঝতে পারবা। d এর জন্য l এর মান 2 হওয়া দরকার, কিন্তু n এর মান 2 হলে কখনো n এর মান 2 হয় না। তো আমি
এই লাস্টের কন্টিনিউশনের নেক্সট ক্লাসটাও আমি নিব এবং ওই ক্লাসে বিভিন্ন যে নীতি আছে, হুন্ডের নীতি, আবহাওয়া নীতি, পলিবর্জন নীতি, পরমাণু ইলেকট্রন বিন্যাসের জন্য অপরিহার্য, এবং লাস্টের কন্টিনিউশন যে কোয়ান্টাম সংখ্যার সেট সম্ভব বা অসম্ভব এবং এটার সঠিক কিনা, সম্ভাব্যতা যাচাই করো, এই ধরনের প্রশ্ন থাকে যে ইলেকট্রোক্রিটিক্যাল, সেটা আমি আলোচনা করে দিব এবং ওই নীতিগুলো নিয়ে আলোচনা করব। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আমার যে লাস্ট স্লাইড ছিল এই স্লাইডটা একটু দেখে নাও, একটু স্লাইডটা দেখাই, লাস্ট স্লাইড। এই স্লাইডটা তোমরা এই প্রশ্নগুলোর অ্যান্সার একটু লেখার চেষ্টা করবে এবং তোমরা সমস্যা হলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবে, কোনো সমস্যা নেই। আমি নেক্সট দিন এগুলো একটু হাইলাইট করে তারপর আমি নীতিগুলো নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। সবাইকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন।